নমস্কার সবাইকে। বৃত্তির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রামশরণ দারোগার গল্প। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। রামশরণ বাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন, কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী। জীবনে অনেক জিনিসই দেখেছেন, আমাদের অনেকের চেয়ে বেশিই দেখেছেন। কিন্তু তিনি এসেই একটা তাকিয়ায় আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডা শেষ লোকটি চলে যায়। ততক্ষণ তিনি চোখ বুজে এবং নিজে নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন। সেদিন সন্ধ্যা হতেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল। এই সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে। রামশরণবাবু তাকিয়ার ঠেস দিয়ে শুয়ে চোখ বুজেই বলে উঠলেন, আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল। অনেক দিন হলেও এখনও ভুলিনি। আরও ভুলিনি এই জন্য যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে। যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন। বলি, শুনুন ঘটনাটা। আমি তখন থাকি আলমপুর থানায়, কলকাতার অত কাছে, বড় শহরের উপকণ্ঠে। চুরি জুয়াচুরির আড্ডা বেশি, এ কথা পুলিশ কর্মচারীর মাত্রই জানেন। 1 মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত 7 বার জিজ্ঞাসা করে পাঠালো আমাদের এলাকায় কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করছে, তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না। আর 7 বার জিজ্ঞাসা করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে, আমরা সে বিষয়ে কি খবর রাখি। ফেরারি আসামি তো হরদম পালিয়ে আসে আড্ডা নিয়েছে আমাদের এলাকায়। একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমাদের নাকের কাছে। এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন, গুম টাকা জাল, চোরাই মালের ব্যবসা, গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানায় এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক। অনুসন্ধান করলে দেখা যায় 90% হয় সম্পূর্ণ ভিত্তিহীন, নয়তো আলমপুর থানায় ত্রিসীমানায় উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণ করেনি। তবুও কলকাতা পুলিশের এনকোয়ারির শিল্পের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত। একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই, আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি। শীতকাল, এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা 2nd ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রীলোক থানার সামনেই নামছেন। তিনি থানার মধ্যে ঢুকেই আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন, দারোগাবাবু কোথায়? বলুন, আমি। তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন। খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুম। চিঠি লিখেছিলেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী। যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে। তার দ্বারা স্ত্রীলোকটি ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে। তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই, মাত্র এইটুকুই যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা। তার বক্তব্য কী তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয়। আমরা পুলিশের লোক, কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয়। মানুষের চরিত্রের খারাপ দিকটা কত দেখেছি যে, এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না। স্ত্রীলোকটিকেই একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স 40-এর মধ্যেই হবে। এক সময় খুব রূপসী ছিলেন। খুব সরল চরিত্রের মেয়ে নন, একটু খেলোয়াড় ধরনের। অবস্থাও খুব ভালো নয়। জিজ্ঞাসা করলুম, আপনি কি চান?
তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে, এখানকার কোনো কালী মন্দিরে পূজারীর সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্র দেখিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। মেয়েটি বড়ই কষ্টে আছে। তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে। যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন। মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন। এই বিষয়ে আমাকে তার সাহায্য করতে হবে। এত সংক্ষেপে তিনি কথাটি আমায় বলেননি। স্ত্রীলোকটির কথার বাঁধুনি খুব। তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো। তার মধ্যে দুটো কথা প্রধান। একসময় তার স্বামী কত টাকা ছিল, এখন তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন। আমি বললুম, পুলিশের সাহায্য চান কেন? আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না? তিনি বললেন, অনেকবার বলেছি, জামাই শোনে না। মেয়ে পাঠাবার মতো নেই, অথচ তার দুর্দশার এক শেষ করেছে। আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন। আমি মেয়ে মানুষ, আমার কোনো জোর খাটবে না তো। আমার সহায় নেই, সম্পত্তি নেই, কে আমার পক্ষে হয়ে দুটো কথা বলবে? তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা। আমি বললুম, দেখুন, এতে পুলিশের কিছু করার নেই। বিবাহিতা স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর। আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন, তাতে আমরা কি করব? আপনার মেয়ের মত কি? স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন, মেয়েরও মত নয় এখানে থাকা। তারপরে কাঁদো কাঁদো সুরে বললেন, আমার এই উপকারটুকু করুন আপনি, মেয়েকে আমি নিয়ে যাবই। তার কষ্ট আর দেখতে পারিনি। আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই। এইটুকু দয়া আপনাকে করতেই হবে। মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিছুই নেই। স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না। অনেক রকম লোক দেখেছি, ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি, তার জন্য আমাদের বেশি দোষী ঠাউরাবেন না। শেষ পর্যন্ত কয়েকটা উপরোধে পড়ে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি। কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখেই গেলাম। কালী মন্দিরের কাছে ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে। সন্ধান নিলাম। পূজারীকে খুঁজে বার করতে বেগ পেতে হলো না। বছর ৪৫ বয়স, একহারা পাকশিটে চেহারা। সেই বয়সেই চুল বেশ পাক ধরেছে। দেখেই মনে হলো নেশাখোর লোক, ধড়িবাজও বটে। তাকে সব খুলে বললাম। পুলিশ দেখে সে জড়সড় হয়ে গিয়েছে। কাঁচুমাচু ভাবে বললে, আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন, আমি পাঠিয়ে দেব। যদি সত্যি কথা জিজ্ঞাসা করেন দারোগাবাবু, আমার মোটেই আপত্তি নেই। একটা পেট আমার, যে কোনো রকমে চালিয়ে নেব। বেশ, আপনি চলুন আমার বাসায়, আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকবো না। এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা এতদিনে পুলিশ জীবনে কখনো হয়নি। পূজারী যখন তার স্ত্রীকে দোর খুলতে বললে, আমরা তখন দোরের পাশে, কিন্তু খানিকটা দূরে দাঁড়িয়ে। দোর কে একজন এসে খুলতেই পূজারী ঠাকুরন বললেন, দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে, তোমার মায়ের কাছ থেকে। ওরা তোমায় কি বলবেন, ওদের সঙ্গে কথা বলো। আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি। তারপর আমাদের দিকে চেয়ে বললেন, আসুন আপনারা, কথাবার্তা বলুন, আসছি আমি। ঘরের মধ্যে ১৮-১৯ বছরের একটি মেয়ে আধ ঘোমটা দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। বললে বিশ্বাস করবেন কি না জানি নে, কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না। টকটকে গৌর বর্ণ, মাথায় ঘন কালো চুলের রাশ, প্রতিমার মতো মুখশ্রী, কি সুন্দর হাত পায়ের করণ, কি সুন্দর ছোট্ট কপালখানি। তার চোখ, সকলের চেয়ে দেখার জিনিস তার চোখ, ডাগর ডাগর, ভাসা ভাসা, তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু। কতদিন হয়ে গিয়েছে, এখনও সে চেহারা চোখের সামনে দেখছি। ঘরে ঢুকে বললুম, মা,
আমাদের দেখে ভয় পেও না, লজ্জাও করো না। আমরা পুলিশের লোক, এখানকার থানা থেকেই আসছি। তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে। তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান। তিনি থানায় বসে আছেন। তুমি যদি যাওয়ার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি। মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বললে, আমি যাব না। ঘরের মধ্যে চারধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা তোরঙ্গ। তোরঙ্গটার উপরে একটা কাঠ বাঁধানো পুরনো আয়না ও একটা কাঁচের তেল মাখবার বাটি। এক কোণে কতকগুলো ছেঁড়া ধুকরি লেপ, কাঁথা। ঘরের কড়ি থেকে টাঙানো গোটা 2 দড়ি শিকে, তাতেই কলাই করা জামবাটি বসানো। পেতল কাঁসার চিহ্ন নেই কোথাও। দরিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না। মেয়েটির উত্তর শুনে বললুম, মা, যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে, আমি বলছি, তোমার মা যদি তোমায় নিয়ে যান, তোমার স্বামীর তাতে অমত নেই। আমার কাছে তিনি বলেছেন এ কথা। আসবার সময় সে সব কথা হয়ে গিয়েছে, কোনো ভয় নেই। নির্ভয় তুমি চলে আসতে পারো। আর এখানে যে কষ্টে আছো দেখছি, তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো। সে এবারও ঘাড় নেড়ে বললে, না, আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না। সে সুরে দৃঢ়তা এমনই যে তার উপর আর বিশেষ কিছু বলা চলে না। তবু আর একবার বললুম, দেখ মা, বেশ করে ভেবে দেখো। তোমার মা এসেছেন অনেক আশা করে, আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি। অবশ্যই এটাও আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার উপর কোনো রূঢ় আচরণ না করেন। সে বিষয়ে তুমি নির্ভয় থাকতে পারো। মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতোই সুরে বললে, না, আমি যাব না। আমার কেমন একটু রাগ হলো। পুলিশের কাজ করে করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল। কারোর প্রতিবাদ সহ্য করতে পারতাম না। একটু বিরক্তির সুরেই বললুম, এই কষ্টে থাকবে সেও ভালো, যাবে না তবুও। মেয়েটি চুপ করেই রইল। বেশ, না যাবে মর্গে যা, তাতে আমার কি। বললুম, তাহলে একটা কাজ করো, না যাও সে তোমার ইচ্ছে, আমাদের কিছু বলার বা জোর করার নেই। তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলুম, তুমি যেতে রাজি হওনি। আমরা থানায় তাকে নিয়ে দেখাবো। কাগজ কলম আমরা দিলাম। মেয়েটি মেঝের উপর বসে চিঠি লিখতে লাগলো। ওর সুগৌর হাত দুটির উপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কড়া ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুডৌল হাতে আর কিচ্ছু নেই। আরও কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে। কি বিশ্রী স্যাঁতস্যাঁতে মেঝে, সপ সপ করছে ভিজে, সদা সর্বদা যেন জল উঠছে। এই মেঝের উপর বিনা খাটে শোয়া কি করে? এ আমার বুদ্ধির অতীত। অন্তত সুস্থ লোকের 2-3 দিন এরকম শুলে মেঝের উপর যদি শুয়ে থাকে, সে নিশ্চয়ই একটি কঠিন অসুখে পড়বে। কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেলি ধরনের বাঁ হাতের কুনির উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে, আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস টস করে জল পড়ছে। 2-1 ফোঁটা জল চিঠির উপরও পড়ল। পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে, তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারে এই নগণ্য দরিদ্র নিরাভরণ ওই হাত দুটি, এই স্যাঁতস্যাঁতে ঘরের মেঝে, ভাঙা আয়নাখানা, ওই ধুকরি লেপ কাঁথা দেখে ওর উপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে, না মশাই আপনার বললে বিশ্বাস করবেন না, সুরটা নরম করেই বললুম, এই তো মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে, তবে কেন, চলো না তার সঙ্গে। আমার সহানুভূতির সুর বোধ হয় রূঢ় ওর হৃদয় স্পর্শ করল। বললে, সেখানে এর চেয়েও কষ্ট। ওর সে দৃষ্টিতে হতাশা, ঔদাসীনতা, মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো। অবাক হয়ে বললুম, এর চেয়েও কষ্ট?
এর চেয়ে আর কী কষ্ট থাকতে পারে? মেয়েটি শান্ত, স্থির সুরে বললে, আপনি সব কথা জানেন না। বললুম যে আরও অনেক কথা আছে এর মধ্যে। সে সব কথা বলতে চাইনে। মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন, তোমার মেয়ে মরেছে, তার আর খোঁজ করো না। কথাটা শেষের দিকেই রুদ্ধ কান্না ওর গলার সুর আটকে গেল। আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করলুম। পথে দেখি পূজারী ঠাকুর একটা শাল পাতার ঠোঙা হাতে আসছে। আমাদের দেখে দাঁত বের করে বললে, হে হে, কি হলো দারোগাবাবু? যা বলেছি তাই হলো কি না? তা এক্ষুনি চলে যাবেন যে? একটু যৎসামান্য মিষ্টি মুখ। ওর উপর রাগ কি হিংসে কি হলো জানি নে। তার সেসব আপ্যায়নের কথা রূঢ়ভাবে মাঝপথেই থামিয়ে দিয়ে বললুম, ওসব থাক। একটা কথা বলি শোনো ঠাকুর, কাল থানায় যেও সকালবেলা। একটা তক্তপোষ সস্তায় নিলাম হবে। দাম তুমি যখন হয়ে দিও, কাল গিয়ে নিয়ে এসো সেখানে, বুঝলে? পূজারী ঠাকুর অবশ্যই নিজের কাজ ভোলেনি। পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিলেন। এইখানেই আমার গল্পের শেষ। আমরা এতক্ষণ এক মনে শুনছিলুম। রামশরণবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞাসা করলুম, আপনি আর এখনও সে মেয়েটিকে দেখতে যাননি? রামশরণ বললেন, আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম, কিন্তু এর অল্প দিনের মধ্যেই বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হলো। তারপর সে মেয়েটির আর কোনো খবর জানি না। মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইলে না, আমি আজও বুঝতে পারিনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।